কল্পনা করুন এমন একটি কাগজের টুকরো যা আপনি খেতে পারবেন না বা যা দিয়ে কোনো যন্ত্রও তৈরি করতে পারবেন না, অথচ এই একটি কাগজের নোটই পুরো পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণ করছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই ডলার কোনো রাজাবাদশারা তৈরি করেনি বা কোনো ধর্মগ্রন্থ থেকেও আসেনি। তবুও এই মুদ্রা আজ বিশ্ব অর্থনীতির মূল চালিকা শক্তি। আন্তর্জাতিক বাণিজ্য থেকে শুরু করে বাজারে পণ্যের দাম বেড়ে যাওয়া কিংবা মধ্যপ্রাচ্যে বেজে ওঠা যুদ্ধের দামামা, এর সবকিছুর পেছনে একটিমাত্র নাম, সেটি হলো ডলার। কিন্তু প্রশ্ন হলো, সাধারণ একটি মুদ্রা কিভাবে হয়ে উঠল পৃথিবীর অঘোষিত সম্রাট? কিভাবে এটি সোনা বা তেলের থেকেও বেশি শক্তিশালী হয়ে সারা বিশ্বকে নিজের হাতের মুঠোয় নিয়ে আসলো? চলুন আজ আমরা জানব ডলার কিভাবে বিশ্ব জয় করলো। আজ যে ডলার পুরো পৃথিবী শাসন করছে তার জন্ম কিন্তু কোনো শক্তিশালী সাম্রাজ্যের হাতে ধরে হয়নি, বরং জন্ম হয়েছিল একেবারে অনিশ্চয়তা এবং দুর্বলতার ভেতর দিয়ে। 1776 সালে ব্রিটিশ শাসন থেকে মুক্ত হওয়ার পরে আমেরিকার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল একটি স্বাধীন অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা। আর তখনও যুক্তরাষ্ট্রের নিজস্ব কোনো শক্তিশালী মুদ্রা ছিল না। তখন বিভিন্ন অঙ্গরাজ্যে চলত আলাদা আলাদা নোট, কোথাও ব্রিটিশ পাউন্ড, কোথাও স্প্যানিশ ডলার, আবার কোথাও ব্যাংক নিজের মতো করে টাকা ছাপাতো। আর এই ব্যবস্থায় রাষ্ট্র পরিচালনা করা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল তাদের। ঠিক তখনই আমেরিকার নেতারা বুঝতে পারে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে টিকে থাকতে হলে আগে দরকার একটি বিশ্বাসযোগ্য জাতীয় মুদ্রা। এরপরে 1792 সালে কয়েনেজ অ্যাক্টের মাধ্যমে মার্কিন ডলার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে, যার নাম দেওয়া হয়েছিল স্প্যানিশ ডলারের নাম থেকে, কারণ সেই সময় সাধারণ মানুষ সেটাকেই সবচেয়ে বিশ্বাসযোগ্য মুদ্রা হিসেবে মনে করত। এরপর শুরু থেকেই ডলারকে সোনার এবং রূপার সঙ্গে যুক্ত করা হয়, যেন মানুষ বিশ্বাস করতে পারে এই কাগজের পেছনে সত্যিকারের মূল্য আছে। কেউ তখনও কল্পনাও করতে পারেনি যে এই সদ্য জন্ম নেওয়া মুদ্রাই একদিন ব্রিটিশ পাউন্ডকে সরিয়ে পুরো বিশ্বের অর্থনীতির নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেবে। শুরু থেকেই ডলারের ওপর মানুষের আস্থা তৈরির জন্য আমেরিকা একটি বিশেষ পদ্ধতি অবলম্বন করে, যাকে বলা হয় গোল্ড স্ট্যান্ডার্ড। মানে সেই সময় ডলারের মান সরাসরি সোনার সঙ্গে নির্দিষ্ট করা ছিল, অর্থাৎ প্রতিটি ডলার নোটের বিপরীতে আমেরিকার কেন্দ্রীয় ভোল্টে একটি নির্দিষ্ট পরিমাণ সোনা জমে রাখা হতো। মানে আপনি যদি সরকারকে ডলার জমা দিতেন তবে সরকার আপনাকে তার সমপরিমাণ সোনা ফেরত দিত। আর এই ব্যবস্থার কারণেই সাধারণ মানুষ ডলারের ওপর বিশ্বাস করতে শুরু করে। তারা জানতো এই কাগজটি কেবল একটি টুকরোই নয়, এর পেছনে রয়েছে আসল সোনা। তারপরে ধীরে ধীরে আন্তর্জাতিক ব্যবসায়ীরা ডলার গ্রহণ করতে শুরু করে, কারণ তারা জানতো এই মুদ্রার মূল্য রাতারাতি উধাও হয়ে যাবে না। তাদের এই বিশ্বাসই ছিল ভবিষ্যতের ডলারের বিশ্ব জয়ের প্রথম ধাপ। এরপর বিংশ শতাব্দীর শুরুতে যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় তখন বিশ্বের অর্থনীতির প্রধান কেন্দ্রে ছিল ইউরোপ মহাদেশ। কিন্তু যুদ্ধ যত বাড়তে থাকে ততই ইউরোপের কারখানাগুলো ধ্বংস হতে থাকে। আর এই যুদ্ধের ব্যয় মেটাতে গিয়ে ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির মতো পরাশক্তিগুলো তাদের সোনার মজুদ শেষ করে ফেলে এবং মুদ্রা স্ফীতির কবলে পড়ে যায়। ঠিক ওই সময়ে ইউরোপীয় দেশগুলোর অস্ত্র, খাবার, ওষুধ এবং কাঁচামাল কিনতে থাকে আমেরিকার থেকে, আর তার বিনিময়ে দেয় সোনা এবং ডলার। এরপরে ধীরে ধীরে বিশ্বের সোনার বড় একটি খনি জমা হতে থাকে আমেরিকার ভান্ডারে। কিন্তু যুদ্ধের পরে দেখা যায় যেখানে ইউরোপীয় দেশগুলো ঋণগ্রস্ত এবং দুর্বল হয়ে পড়েছে, সেখানে আমেরিকা হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে বড় ঋণদাতা রাষ্ট্র। ঠিক এই মুহূর্তে থেকেই আন্তর্জাতিক লেনদেনে ডলারের ব্যবহার বাড়তে থাকে, আর ব্রিটিশ পাউন্ডকে সরিয়ে আন্তর্জাতিক লেনদেনের প্রধান মাধ্যম হিসেবে জায়গা করে নিতে শুরু করে ডলার। এরপরে চলে আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় ধ্বংসযজ্ঞ যুদ্ধ, কারণ এই যুদ্ধে কয়েক বছরে ইউরোপ ধ্বংসস্তূপে পরিণত হয়। ইউরোপের শহর থেকে শুরু করে শিল্প কারখানা এবং ব্যাংকিং ব্যবস্থা সবকিছুই ধ্বংস হয়ে যায়। কিন্তু আমেরিকার জন্য এটি ছিল বিশ্বজয়ের সবচেয়ে বড় সুযোগ, কারণ আমেরিকার মূল ভূখণ্ডে যুদ্ধের কোনো উত্তাপ স্পর্শ করেনি, যার কারণে যুদ্ধের পরে দেখা যায় বিশ্বের মোট সোনার প্রায় 70
70% তখন আমেরিকার দখলে, যার কারণে সাহায্যের একমাত্র মাধ্যম হয়ে ওঠে আবারও ডলার। এরপরে আমেরিকা বিপুল পরিমাণে ডলার ইউরোপে ঢালতে থাকে, যার ফলে শুধু ডলার মুদ্রাতে নয় পুরো বিশ্ব জয় করে ফেলে। এর ফলে বিশ্বের অর্থনৈতিক নেতৃত্ব ব্রিটিশদের হাত থেকে চিরতরে আমেরিকার হাতে চলে যায় এবং ডলার হয়ে ওঠে প্রধান কারেন্সি। এরপরে 1944 সালে যুদ্ধের একেবারে শেষের দিকে আমেরিকার নিউ হ্যাম্পশায়ারের একটি ছোট্ট শহরে বসে নেওয়া হয় এমন এক সিদ্ধান্ত যা পরবর্তী শতাব্দীর বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রণ করবে। এই চুক্তির মূল উদ্দেশ্য ছিল বিশ্বের প্রতিটি দেশ তাদের মুদ্রার মান ডলারের বিপরীতে স্থির করবে, আর আমেরিকা গ্যারান্টি দেবে প্রতি $35 বিনিময়ে তারা 1 আউন্স সোনা দেবে, অর্থাৎ ডলার হয়ে গেল সোনার প্রতিনিধি। সেই সঙ্গে তৈরি হয় IMF ও ওয়ার্ল্ড ব্যাংক, যাদের কার্যক্রমের মূল ভিত্তি ছিল ডলার। এই চুক্তির মাধ্যমে ডলার আর শুধু আমেরিকান মুদ্রায় থাকলো না, এটি হয়ে গেল গোটা বিশ্বের অর্থনীতির কারেন্সি এবং এখান থেকেই শুরু হয় ডলারের বিশ্ব শাসন। কিন্তু সবাই যখন ভাবতে থাকে ডলারের সীমাবদ্ধতা শুধু সোনা পর্যন্ত, ঠিক তখনই আমেরিকা চালু করে আরও ভয়ঙ্কর এক কৌশল, তেলের সাথে ডলারকে বেঁধে ফেলা। 1974 সালে আমেরিকা সৌদি আরব সহ OPEC দেশগুলোর সাথে একটি গোপন চুক্তি করে। চুক্তি অনুযায়ী সৌদি আরব এবং অন্যান্য দেশ তাদের উৎপাদিত তেল শুধুমাত্র ডলারের বিনিময়ে বিক্রি করবে আমেরিকার কাছে। এর বিনিময়ে আমেরিকা তাদের সামরিক সুরক্ষা এবং আধুনিক অস্ত্রের গ্যারান্টি দিবে, আর এই এক সিদ্ধান্তই ডলারকে বিশ্বব্যাপী সবচেয়ে শক্তিশালী করে তুলেছে। এরপর থেকে জাপান, ইউরোপ, চীন সব দেশই বাধ্য হয় বিপুল পরিমাণ ডলার রিজার্ভে রাখতে, শুধুমাত্র জ্বালানি কেনার জন্য। ডলার তখন আর কাগজের মুদ্রা থাকে না, এটি হয়ে ওঠে শক্তির আসল মুদ্রা। আজকের যুগে আপনি যদি একটি জাহাজে পণ্য পাঠান বা দুটি দেশের মধ্যে বড় কোনো চুক্তি করেন, তাহলে সেই লেনদেন হবে ডলারে, কারণ আন্তর্জাতিক বাণিজ্যের প্রায় 80%-রও বেশি লেনদেন আজও ডলারের মাধ্যমে হয়ে থাকে। আর এই ব্যবস্থার পেছনে রয়েছে সুইফট নামক একটি আন্তর্জাতিক মেসেজিং সিস্টেম, যার মাধ্যমে গোটা বিশ্বজুড়ে ব্যাংকগুলো একে অপরের কাছে টাকা পাঠায়। যেহেতু সুইফট সিস্টেমের নিয়ন্ত্রণ মূলত আমেরিকার হাতে, তাই ডলার হয়ে দাঁড়িয়েছে আন্তর্জাতিক লেনদেনের প্রধান মাধ্যম। এছাড়া IMF এবং বিশ্বব্যাংক যখন কোনো দেশকে কোটি কোটি টাকা ঋণ দেয়, সেটিরও হিসাব থাকে ডলারে। তাছাড়া প্রতিটি দেশের কেন্দ্রীয় ব্যাংকই তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভের সবই ডলারে রাখে, কারণ এটি বিশ্বের সবচেয়ে বিনিময়যোগ্য মুদ্রা। আমেরিকা ডলারকে শুধুমাত্র বাণিজ্যের মাধ্যম হিসেবে ব্যবহার করে না, তারা এটিকে একটি শক্তিশালী ভূরাজনৈতিক অস্ত্র হিসেবেও ব্যবহার করে। যখন কোনো দেশ আমেরিকার বিরুদ্ধে চায়, তখন আমেরিকা সেই দেশের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করে। এর ফলে সেই দেশটি আন্তর্জাতিক ব্যাংকিং সিস্টেম বা সুইফট থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং বিশ্ববাজারে ডলার ব্যবহার করতে পারে না। ইরান, উত্তর কোরিয়া, ভেনেজুয়েলা এবং রাশিয়ার ওপর এই অস্ত্রটি ব্যবহার করা হয়েছে। আর ডলার ব্যবহার করতে না পারার অর্থ হলো একটি দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার মতো, কারণ তারা তখন না পারে তেল বিক্রি করতে, না পারে বিদেশ থেকে কোনো পণ্য আমদানি করতে। তাই এটি এমন একটি অদৃশ্য যুদ্ধক্ষেত্র যেখানে কোনো মিসাইল বা বুলেটের প্রয়োজন হয় না, শুধুমাত্র একটি ব্যাংকিং অর্ডারের মাধ্যমেই পুরো একটি জাতিকে একঘরে করে ফেলে। এবার আসি, ডলার কি ভবিষ্যতে টিকে থাকবে নাকি এর পতন হয়ে যাবে? বর্তমানে চীন তার নিজস্ব মুদ্রাকে ডলারের বিকল্প হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে এবং রাশিয়া ও ব্রিক্সভুক্ত দেশগুলো নিজেদের স্থানীয় মুদ্রাতে বাণিজ্য নতুন পথ খুঁজে বেড়াচ্ছে। অনেক বিশেষজ্ঞরা মনে করছেন, আমেরিকা যেভাবে ডলারকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে, তাতে অনেক দেশই এখন অনিরাপদ হিসেবে দাবি করছে। তবে ডলারের এই সাম্রাজ্য রাতারাতি ধসে পড়া অসম্ভব, কারণ মার্কিন সেনাবাহিনী, বিশ্বের শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলো এবং ব্যাংকিং সিস্টেম এখনও ডলারের পাহারাদার হিসেবে দাঁড়িয়ে আছে। তাছাড়া একটি বিশ্বমুদ্রা শুধু শক্ত অর্থনীতি দিয়ে তৈরি হয় না, লাগে শত বছরের বিশ্বাস, সামরিক নিরাপত্তা এবং রাজনৈতিক প্রভাব। আর ডলার এই সবকটি একসঙ্গে ধরে রেখেছে, যার কারণে ডলারের এই আধিপত্য কিছুটা কমলেও পুরো বিশ্বকে একদিনে ডলার মুক্ত করা প্রায় অসম্ভব, কারণ পৃথিবীর যে সিস্টেমে অভ্যস্ত হয়ে গেছে, সেখান থেকে বের হওয়া মানেই নতুন যুদ্ধ সৃষ্টি হওয়া। কারণ অনেক দেশই চায় ডলারের মতো নিজেদের দেশের কারেন্সিকে ব্যবহার করতে, তবে আমার মতে শুধু চীনই এই ব্যবস্থাকে নিচে নামাতে পারবে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ডলার কি আদৌ এমন বিশ্ববাজার ধরে রাখবে, নাকি ডলারের বিপরীতে নতুন কোনো কারেন্সি জন্ম নেবে? এই বিষয়ে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।